প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামার ভ্যাকেশনের পরে আজকে তোমাদের প্রথম ক্লাস, আমার প্রথম ক্লাস। আমি তোমাদেরকে আজকে 4th চ্যাপ্টার পড়াবো। এর আগে আমি তোমাদেরকে নেপোলিয়ন পড়িয়েছি, নেপোলিয়নের প্রশ্ন দিয়ে দিয়েছিলাম। আজকে 4th চ্যাপ্টার অর্থাৎ 4র্থ অধ্যায় পড়ানো শুরু করছি। 4র্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব এবং উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এটা পড়াতে গিয়ে আমি প্রথমেই তোমাদেরকে অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ এক ঝলকে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের প্রেক্ষাপট সম্পর্কে একটু বলে নেব। আধুনিক ইউরোপের ইতিহাসে শিল্প বিপ্লব এবং তার ফলশ্রুতি হিসেবে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। পুঁজিবাদ বা ক্যাপিটালিজমের মাধ্যমে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে এবং কালক্রমে তাই ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। শিল্প বিপ্লবের ফলে যেমন উৎপাদন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসে, ঠিক একইভাবে শিল্প বিপ্লবের ফলে সমাজে নতুন নতুন শহরের সৃষ্টি হয়, তার সঙ্গে সঙ্গে মালিক এবং শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়। শিল্প বিপ্লবের ফল হিসেবে নতুন বাজার ধরার জন্য, নতুন বাজার দখলের জন্য উপনিবেশবাদের সৃষ্টি হয় এবং সেই উপনিবেশবাদ থেকে সাম্রাজ্যবাদের জন্ম হয়। লেনিন বলেছিলেন যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ হলো যমজ ভাইয়ের মতো, যারা হাত ধরাধরি করে চলে। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দরিদ্র অনুন্নত দেশগুলোতে সাম্রাজ্যবাদী ধনী রাষ্ট্রগুলো তাদের আধিপত্য কায়েম করে সেখানকার প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ এবং মানব সম্পদকে নিজেদের মুনাফার প্রয়োজনে কাজে লাগাতে থাকে। এর ফলে কি হয়, বিশ্বব্যাপী একটা বাজার দখলের প্রতিযোগিতার সৃষ্টি হয়। এই বিশ্বব্যাপী বাজার দখলের প্রতিযোগিতার যে অসম প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার ফলে কিন্তু বিশ্বযুদ্ধের সৃষ্টি হয়। আমাদের পুরো এই চ্যাপ্টার জুড়ে আমরা এটাই পড়ব, নানাভাবে পড়ব। এবার পড়াবো তাহলে আসল টপিকে চলে যাই, সেটা হচ্ছে শিল্প বিপ্লব কী, হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। যদি সংজ্ঞা দিতে হয় শিল্প বিপ্লবের, তাহলে এইভাবে বলা যায় যে শিল্পক্ষেত্রে মানুষের দৈহিক বা কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রচালিত শক্তির সাহায্যে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে উৎপাদন ব্যবস্থায় যে আমূল ও যুগান্তকারী পরিবর্তন ঘটে বা পরিবর্তন আসে, তা সাধারণভাবে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামে পরিচিত। ঐতিহাসিক ফিশারের মতে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে শিল্পদ্রব্যের যে ব্যাপক উৎপাদন, সেই ব্যাপক উৎপাদনকে শিল্প বিপ্লব বলা যায়। ফরাসি সমাজতন্ত্রী নেতা অগস্ট ব্লুকি 1737 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে 1848 খ্রিস্টাব্দে ফ্রেডরিক অ্যাঙ্গেলস তার রচনায় শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন। জন স্টুয়ার্ট মিলও তার রচনায় ব্যবহার করেছিলেন শিল্প বিপ্লব শব্দটি। তবে আর্নল্ড টয়েনবি 1884 সালে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে বক্তৃতা দেন, সেটা লেকচার্স অন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামে সংকলন গ্রন্থ হিসেবে প্রকাশিত হওয়ার পর ইংল্যান্ডে বুদ্ধিজীবী মহলে শিল্প বিপ্লব শব্দটি জনপ্রিয়তা লাভ করে। তাহলে শিল্প বিপ্লব শব্দটি কে জনপ্রিয় করেন যদি এই প্রশ্ন থাকে, তাহলে তার উত্তর হবে আর্নল্ড টয়েনবি। তাহলে বোঝা গেল যে শিল্প বিপ্লব কাকে বলে। আমি আরেকবার ডেফিনেশনটাকে রিপিট করছি, যে শিল্পক্ষেত্রে মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রচালিত শক্তির সাহায্যে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় ইংল্যান্ডের শিল্প ব্যবস্থায় যে আমূল ও যুগান্তকারী পরিবর্তন ঘটে, তাকে শিল্প বিপ্লব বলে। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে অনেক কম সময়ে অনেক বেশি উৎপাদন সম্ভব হয়। এবার সংক্ষেপে আমি পড়াবো সেটা হচ্ছে যে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো কী কী, পয়েন্ট করে বলি, তোমাদের সুবিধা হবে। প্রথম পয়েন্ট যদি বলি, তাহলে সেটা হবে যে চিরাচরিত হস্তচালিত কুটির শিল্প ভিত্তিক উৎপাদন প্রক্রিয়ার বদলে যন্ত্রচালিত বৃহদাকার শিল্পের প্রচলন। কথাটা একটু বুঝিয়ে বলি। শিল্প বিপ্লব হওয়ার আগে কারিগররা বা শিল্পীরা তারা হস্তচালিত কল বা যন্ত্রের সাহায্যে উৎপাদন করত। যেমন আমাদের দেশের তাঁতিরা, নদিয়া, শান্তিপুর, ফরাসডাঙ্গা, এই সমস্ত অঞ্চলের যে আমাদের দেশের কাপড় তৈরি হতো, সেখানে হস্তচালিত যন্ত্রচালিত মাকুর সাহায্যে কাপড় তৈরি হতো। ওখানেও সেরকমভাবে যে
কুটির শিল্প ভিত্তিক যে শিল্প প্রক্রিয়া ছিল তার বদলে কি হয়, যন্ত্রের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা চালু হয়, বৃহদাকার শিল্পের আবির্ভাব ঘটে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কৃষিভিত্তিক অর্থনীতির যে কৃষিভিত্তিক যে অর্থনীতি, সেই অর্থনীতির বদলে পুঁজিবাদী শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তর ঘটে। আগে পুরো দেশের অর্থনীতিটা নির্ভর করত কৃষিভিত্তিক অর্থনীতি, মূলত কৃষি ছিল মানুষের প্রধান উপজীবিকা। আস্তে আস্তে সেটা টার্ন নিতে থাকলো, সেটা চেঞ্জ হতে থাকলো, ট্রান্সফর্ম হতে থাকলো পুঁজিবাদী শিল্পভিত্তিক অর্থনীতিতে। গ্রাম থেকে শহরে সাধারণ মানুষের চলে আসা, এটাও একটা শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। কিসের জন্য? কাজের খোঁজে। কারণ কলকারখানাগুলো তৈরি হচ্ছে বেশিরভাগই শহরে, শহরে প্রচুর কাজ, গ্রামের মানুষের হাতে সেভাবে কাজ নেই। কারণ ইংল্যান্ডে সামন্ততন্ত্রের অবলুপ্তি ঘটছে। সামন্ততন্ত্র ম্যানরগুলো, অর্থাৎ ক্লাস 7-এ তোমরা হয়তো তোমরা পড়োনি সেটা, যে ইউরোপে যে সামন্ততন্ত্র ছিল, সেই সামন্ততন্ত্রে সামন্ত প্রভুর যে বিরাট জমি ছিল তাকে ম্যানর বলা হতো। সেই ম্যানরগুলোর আস্তে আস্তে পতন ঘটছে। তার ফলে তখন মানুষের কাজ নেই, সেই কাজের প্রয়োজনে, কাজের খোঁজে, জীবিকার খোঁজে, পেটের তাগিদে মানুষ তখন গ্রাম থেকে শহরে চলে আসতে লাগলো, যেটাকে তোমাদের বইতে বলা হয়েছে অভিপ্রয়াণ বা মাইগ্রেশন। এছাড়াও শিল্প বিপ্লবের আরেকটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে মালিক এবং শ্রমিক শ্রেণীর উদ্ভব। শিল্প বিপ্লবের ফলে যে সমস্ত মানুষরা নিজেদের পুঁজি বা ক্যাপিটাল অর্থাৎ টাকাকে খাটিয়ে লগ্নি করে তারা শিল্প তৈরি করলেন এবং সেখান থেকে মুনাফা ভোগ করতে লাগলেন, অর্থাৎ প্রফিট ভোগ করতে লাগলেন, তাদেরকে বলা হলো পুঁজিপতি শ্রেণী অর্থাৎ মালিক শ্রেণী। এবং যারা ওই কলকারখানায় নিজেদের শ্রম দিয়ে, দৈহিক শ্রম দিয়ে পণ্য উৎপাদন করে তার বিনিময়ে মজুরি পেলেন, তারা হলেন শ্রমিক শ্রেণী। মালিক শ্রেণী সবসময় মুনাফার জন্য শ্রমিক শ্রেণীকে বেশি খাটিয়ে, অতিরিক্ত খাটিয়ে, কম মজুরি দিয়ে মুনাফার পরিমাণ বাড়াতে চাইতো। এগুলো নিয়ে আমরা পরে আসব। যাই হোক, এবার জানবো আমরা যে শিল্প বিপ্লব কোন সময় হয়েছিল, অর্থাৎ শিল্প বিপ্লবের সময়কাল। দেখো, শিল্প বিপ্লবের সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মতভেদ আছে। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত দিয়েছেন। যেমন ধরো, আর্নল্ড টয়েনবি মনে করেন যে ইংল্যান্ডে 1740 থেকে 1760 খ্রিস্টাব্দের মধ্যে শিল্প বিপ্লবের প্রাথমিক সূচনা হয়। 1740 থেকে 1760, এটা টয়েনবির মত। আবার ইতিহাসবিদ রস্টোর মতে, তোমাদের বইতে সম্ভবত পাবে, ইতিহাসবিদ রস্টোর মতে 1783 থেকে 1802 এই সময়ের মধ্যবর্তী কালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। আবার এরিক হবসবম, আরেক ঐতিহাসিক, তিনি বলেন যে ইংল্যান্ডে প্রকৃত অর্থে শিল্প বিপ্লব ঘটে 1840 থেকে 1895 খ্রিস্টাব্দের মধ্যে। এই সময়টাকে বলা হয় ইতিহাসে ভিক্টোরিয়ান যুগ, অর্থাৎ ভিক্টোরিয়ান যুগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রকৃত বিকাশ ঘটে বলে ঐতিহাসিক এরিক হবসবম মনে করেন। তবে সাধারণভাবে এই কথা বলা যায় যে শিল্প বিপ্লব কিন্তু একটা দ্রুত প্রক্রিয়া নয়, হঠাৎ শুরু হলো হঠাৎ শেষ হয়ে গেল এরকম নয়। এটা একটা ধীর গতির প্রক্রিয়া, একটা ধীর গতির বিবর্তন, যেটা শুরু হয় অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে এবং এর চূড়ান্ত বিকাশ এবং সমাপ্তি ঘটে বিংশ শতকের প্রথমার্ধে। বিংশ শতক মানে 1901 থেকে 2000, এটাকে বিংশ শতক বলা হয়, এর প্রথমার্ধে, অর্থাৎ 1930-32 এই সময়ের মধ্যে এটা ঘটে। যদিও দেখানো ঐতিহাসিকরা দেখিয়েছেন যে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত, অর্থাৎ 1914-15 সালের মধ্যে এই শিল্প বিপ্লবের কিন্তু চূড়ান্ত বিকাশ ঘটে এবং তার পর্যায়টা আস্তে আস্তে ধারাবাহিকভাবে কমতে থাকে। এবার চলে যাই আমরা যে শিল্প বিপ্লব কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল। এটা মনে রাখবে কিন্তু, যে শিল্প বিপ্লব প্রথম শুরু হয় আমি বলেছি ইংল্যান্ডে। শিল্প বিপ্লব ইংল্যান্ড থেকে কালক্রমে বেলজিয়াম, ফ্রান্স, হল্যান্ড, উত্তর ইটালি অর্থাৎ সার্ডিনিয়া, পিডমন্ট, যেটা তোমরা ক্লাস এই 2nd-3rd চ্যাপ্টারে পড়েছো, সার্ডিনিয়া, পিডমন্ট, ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে, জার্মানি, রাশিয়া এবং পরবর্তী সময় আমেরিকা, এখানে কিন্তু ছড়িয়ে পড়ে। এছাড়াও অস্ট্রিয়া, সুইডেন, অন্যান্য দেশেও কিন্তু শিল্প বিপ্লব ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, তাহলে এটা গেল একটা পার্ট। এবারে আমরা পড়ব যে শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয়েছিল কেন, অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার কারণগুলো কী ছিল, যে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। প্রথম কারণ আমি পয়েন্ট হিসেবে বলি, তোমাদের সুবিধা হবে। প্রথম কারণ হচ্ছে যে টিউডর, স্টুয়ার্ট এবং হ্যানোভার বংশীয়
যে শাসক তাদের শাসনকালে ইংল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় শিল্প বিপ্লবের পক্ষে তা সহায়ক হয়েছিল। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে রাজনৈতিক স্থিতিশীলতা কী? রাজনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে রাজনৈতিক শান্তি বজায় ছিল, যুদ্ধ বিগ্রহ, রাষ্ট্রের মধ্যে অশান্তি, এই সমস্ত কিছু ছিল না। খুব স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারো একটা শান্তির পরিবেশ থাকলে যেমন পড়াশোনা ভালো হয়, যে কোনো কাজ ভালো হয়, সেরকমভাবে একটা রাষ্ট্রে যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, শান্তি বজায় থাকে, রাষ্ট্রের ব্যবসা বাণিজ্য শিল্প সব কিছু ভালো চলে। অর্থাৎ এদের আমলে, অর্থাৎ টিউডর, স্টুয়ার্ট এবং হ্যানোভার বংশীয় শাসকদের আমলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল, রাজনৈতিক শান্তি বজায় ছিল, রাজনৈতিক অস্থিরতা ছিল না। তার ফলে কী হয়েছিল? শিল্প বিপ্লবের পরিবেশ, অনুকূল পরিবেশ গঠিত হয়েছিল। দ্বিতীয় পয়েন্ট যাই, তৎকালীন ইংল্যান্ডের উদারপন্থী হুইগ দল, এটা একটা রাজনৈতিক দল, হুইগ দল, তারা সরকার গঠনের পর শিল্প এবং কলকারখানার বিকাশে তারা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। এছাড়াও ইংল্যান্ডের সমাজ ছিল গতিশীল এবং এখানে যে এই সামাজিক যে শ্রেণী বৈষম্য, এটা অপেক্ষাকৃত কম ছিল। এছাড়াও ইংল্যান্ডে যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়, যাদেরকে বলা হয়েছে জেন্ট্রি ক্লাস, এই জেন্ট্রি ক্লাসও কিন্তু শিল্প এবং ব্যবসা বাণিজ্যের পক্ষে যথেষ্ট আগ্রহ দেখিয়েছিল এবং তারা তাদের পুঁজি লগ্নি করতে এগিয়ে এসেছিল। এটাও কিন্তু একটা শিল্প বিপ্লব হওয়ার একটা অন্যতম ফ্যাক্টর বা উপাদান। এছাড়াও ইংল্যান্ডের সরকার বণিক এবং শিল্পপতিদেরকে যেভাবে সাহায্য করেছিল এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছিল, সেইটা কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে একটা বড়, বলা যেতে পারে, অনুঘটক হিসেবে কাজ করেছিল, যেটা ইউরোপের অন্যান্য দেশে কিন্তু এটা হয়নি। সরকার যদি সাহায্য না করে, একটা দেশের বাণিজ্য বা একটা দেশের শিল্পের বিকাশ কখনো ঘটে না, এটা খুব স্বাভাবিক বিষয়। ইংল্যান্ডের সরকার কিন্তু সেটা করেছিল। ঐতিহাসিক ম্যাক্স ওয়েবার, আবার নামটা বলছি, ঐতিহাসিক ম্যাক্স ওয়েবারের মতে পিউরিটান এবং ক্যালভিনপন্থী নেতারা পুঁজিবাদের প্রসারে, শিল্প এবং কলকারখানার বিকাশে পক্ষে ছিলেন। তাহলে এখন এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার পিউরিটান এবং ক্যালভিনপন্থী কারা? ইংল্যান্ডে পঞ্চদশ এবং ষোড়শ শতকে, পঞ্চদশ শতকের শেষ দিক থেকে শুরু হয়েছিল, ষোড়শ শতকে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল। সেই রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট যে হয়েছিল, ধর্ম সংস্কার আন্দোলন, সেই ধর্ম সংস্কার আন্দোলনে ক্যাথলিক ধর্মের একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন হিসেবে পিউরিটান বা প্রেসবিটারিয়ান এবং ক্যালভিনপন্থী এই মতবাদগুলোর বা এই ধর্মীয় গোষ্ঠীগুলোর উদ্ভব ঘটে। এই ক্যালভিনপন্থী বা পিউরিটানরা এরা অত্যন্ত প্রগতিশীল এবং উদারপন্থী ছিলেন, রাষ্ট্রে বৃহদাকার শিল্পের বিকাশের পক্ষে ছিলেন এরা। তার ফলে এই ধরনের ধর্মীয় গোষ্ঠীগুলো তারা কিন্তু রাষ্ট্রের বিকাশের ক্ষেত্রে, কলকারখানার প্রসারের ক্ষেত্রে তারা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট, এটা বোধহয় হবে তোমাদের মনে হয় 6 নম্বর পয়েন্ট হবে, আমি পরপর বলে যাচ্ছি, যে ইংল্যান্ড কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ তৈরি করছিল এবং এই উপনিবেশ তৈরি করতে গেলে যুদ্ধ করতে হবে, খুব স্বাভাবিক, কেউ তো নিজের উপনিবেশ ছেড়ে দেবে না, যুদ্ধ করতে হবে এবং এই যুদ্ধের প্রয়োজনে ইংল্যান্ডে কিন্তু শিল্প বিপ্লবের দ্রুত প্রসার করতে থাকে। এছাড়াও ইংল্যান্ডের, এটাকে মৌলিক কারণ বলা যায়, ইংল্যান্ডের যে নিজস্ব খনিজ সম্পদ ছিল, অর্থাৎ ইংল্যান্ডের লোহা, টিন এবং তামার যে প্রাকৃতিক ভাণ্ডার ছিল, বৃহৎ শিল্পের ক্ষেত্রে কিন্তু তা খুবই সহায়ক হয়েছিল। এছাড়াও ইংল্যান্ডের যে খাল ব্যবস্থা ছিল, হ্যাঁ, যেমন বার্মিংহাম খাল, অক্সফোর্ড খাল, এই ধরনের যে বিভিন্ন খাল ছিল, ম্যানচেস্টার খাল, এই ধরনের খাল ব্যবস্থার মাধ্যমে বা ক্যানেল সিস্টেমের মাধ্যমে লোহা, কয়লা, এই ধরনের যে খনিজ সম্পদগুলো, যেগুলো শিল্পের জন্য একান্ত অপরিহার্য, এগুলো খনি অঞ্চল থেকে শিল্পাঞ্চলে যোগান দেওয়া খুব সহজসাধ্য হয়েছিল। এছাড়াও ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান ছিল শিল্প বিপ্লবের পক্ষে অনুকূল, কারণ ইংল্যান্ড ছিল সমুদ্র বেষ্টিত একটা দ্বীপপুঞ্জ এবং তোমাদের বইতে এসে দেখবে যে ইংল্যান্ডের যে কোনো জায়গা থেকে বন্দর এলাকার দূরত্ব ছিল সম্ভবত বইতে বলা আছে 70 মাইল, অর্থাৎ খুব কম দূরত্ব ছিল, যার ফলে কি হয়, সমুদ্র বেষ্টিত হওয়ায় সমুদ্র বাণিজ্যের পক্ষে কিন্তু ইংল্যান্ডের যে অবস্থান, সেই অবস্থান সহায়ক হয়েছিল, যেটা শিল্প বিপ্লবের ক্ষেত্রে বিরাট সহায়তা করেছিল। এছাড়াও মূলধন, সুলভ শ্রমিকের প্রাচুর্য ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান ফ্যাক্টর বা উপাদান হিসেবে কাজ করেছিল।
একটা কথা বলে রাখি যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার আগে কিন্তু জনসংখ্যার বিপ্লব ঘটে গেছিলো, অর্থাৎ জনসংখ্যা প্রচুর বেড়েছিল। তার ফলে সুলভে শ্রমিক পেতে কিন্তু তাদের কোনো অসুবিধে হতো না। এটা কিন্তু একটা প্রধান আবশ্যিক শর্ত, এবং তার সঙ্গে সঙ্গে মূলধন অর্থাৎ ক্যাপিটাল বা পুঁজি, এটারও কিন্তু অভাব হয়নি। এরপরে যেটা বলা যেতে পারে যে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, তোমাদের বইতে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার অর্থাৎ প্রযুক্তিগত ক্ষেত্রে এবং আবিষ্কারের ক্ষেত্রে ইংল্যান্ড কিন্তু অনেক এগিয়ে ছিল। যেমন ধরো ইংল্যান্ডের যে আবিষ্কারগুলো ওই সময় হয়েছিল সেরকম মধ্যে বলা যেতে পারে যে জন কের ফ্লাইং শাটল, যাকে উড়ন্ত মাকু বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে হারগ্রিভসের স্পিনিং জেনি, রিচার্ড আর্করাইটের ওয়াটার ফ্রেম, এডমন্ড কার্টরাইটের পাওয়ার লুম, জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, হামফ্রে ডেভিড সেফটি ল্যাম্প, ম্যাথু বোল্টনের বোল্টন ইঞ্জিন। ওই সময় টেলফোর্ড এবং ম্যাকাডাম নামে দুই প্রযুক্তিবিদ, তারা পিচ দিয়ে রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন, তার ফলে পরিবহন ক্ষেত্রে যুগান্তর আসে। এছাড়াও স্টিম লোকোমোটিভ অর্থাৎ জর্জ স্টিফেনসন, তিনি স্টিম লোকোমোটিভ অর্থাৎ বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। এইগুলো আবিষ্কারের ফলে হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন, তার ফলে খনির মধ্যে নেমে নিরাপদে কয়লা উত্তোলন শ্রমিকদের পক্ষে সহজ হয়, তাদের প্রাণের ভয় কমে যায়। এই সমস্ত ক্ষেত্রে এইভাবে নানা রকম আবিষ্কারের ফলে কি হয়, ইংল্যান্ড কিন্তু প্রযুক্তিগত ক্ষেত্রে এবং একইভাবে শিল্পের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যায়। এছাড়াও ইংল্যান্ডে কৃষি বিপ্লব ঘটেছিল, যার ফলে উৎপাদন অনেক বেড়ে গিয়েছিল। ইংল্যান্ডের জেথ্রো টাল বলে এক আবিষ্কারক, তিনি মাটিকে ড্রিল করে খুব সহজে বীজ বপন করার কৌশল আবিষ্কার করেছিলেন, যার ফলে অনেক কম সময়ে অনেক বেশি শস্য উৎপাদন করা গিয়েছিল। আর শস্য উৎপাদন বেশি হলে বুঝতেই পারো মানুষের খাবারের চাহিদা আস্তে আস্তে কমে, মানুষ তখন শিল্পের দিকে যেতে থাকে, খাদ্যে স্বনির্ভর হয়ে ওঠে একটা রাষ্ট্র। এইগুলো ঘটার ফলে, অর্থাৎ শিল্প বিপ্লব হওয়ার আগে কৃষি বিপ্লব, পরিবহন বিপ্লব, এগুলো হওয়ার ফলে কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পথ প্রশস্ত হয়েছিল। তাহলে এইগুলো গেল ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ। তোমাদের বইতে আরও টুকটাক কিছু কারণ আছে যে ইংল্যান্ডের সাথে সাথে আবহাওয়া শিল্প বিকাশের পক্ষে অনুকূল ছিল। ইংল্যান্ডে প্রবল বেগে, সমুদ্রে যেহেতু বেষ্টিত দ্বীপপুঞ্জ, প্রবল বেগে হাওয়া বইতো, সেই হাওয়াগুলোকে কাজে লাগিয়ে বায়ুকলগুলোর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যেত। এই বিষয়গুলো ছিল। যাই হোক, এবার আমি তাহলে পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিক হচ্ছে যে শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় ইংল্যান্ড এবং ইউরোপীয় মহাদেশে। এক্ষেত্রে প্রথমেই তোমাদের বইতে দেখবে এটা পয়েন্ট করে দেওয়া আছে শিল্প বিপ্লবের যে প্রাথমিক শর্ত, সেই প্রাথমিক শর্তগুলো কী কী। প্রাথমিক শর্ত হচ্ছে পুঁজি, 1 পুঁজি, 2 কাঁচামাল, 3 সুলভ শ্রমিকের প্রাচুর্য, এবং 4 হচ্ছে উৎপাদিত পণ্য বিক্রির বাজার। এই 4টে হচ্ছে আবশ্যিক শর্ত, এসেনশিয়াল কন্ডিশন শিল্প বিপ্লব হওয়ার পক্ষে। প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডে কি এগুলো ছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, ইংল্যান্ডে এগুলো সব কটা ছিল, ইংল্যান্ডে এগুলো সব কটা পূরণ করতে পেরেছিল। ইংল্যান্ডে যেমন রাষ্ট্রের উদ্যোগে, বণিকদের উদ্যোগে বা বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে পুঁজির অভাব ঘটেনি, ঠিক সেই একইভাবে সুলভ শ্রমিক পাওয়া গিয়েছিল। তার সঙ্গে সঙ্গে প্রচুর কাঁচামালের যোগান দিতে পেরেছিল ইংল্যান্ড। কিভাবে দিতে পেরেছিল? কারণ ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে উপনিবেশ স্থাপন করেছিল, সেখান থেকে কাঁচামাল এনে কারখানাগুলোতে তারা যোগান দিয়েছিল। কারণ কারখানা তৈরি করলে হবে না, তাকে খাবার যোগান দিতে হবে, খাবার অর্থাৎ তার কাঁচামাল যোগান দিতে হবে, তবেই না উৎপাদন হবে। কাঁচামাল যোগান বন্ধ হয়ে গেলে উৎপাদন হবে না। কাঁচামালের যোগান অব্যাহত ছিল। আর কি? পণ্য বিক্রির বাজার, সেটা তো খোলা, কারণ ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার ফলে সবার আগে ইংল্যান্ড কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করেছে তার সাম্রাজ্যবাদের মাধ্যমে। কাজেই বিভিন্ন দেশে বাজার ছিল, কাজে এই পণ্যগুলোকে নিজের দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশে নিয়ে গিয়ে বিক্রি করে মুনাফা লাভ। বণিকের মুনাফা মানে রাষ্ট্রের মুনাফা, বিদেশি মুদ্রা ঘরে আসা অর্থাৎ রাষ্ট্রে আসা। এই কাজগুলো কিন্তু ইংল্যান্ড সবকটাই পূরণ করতে পেরেছিল। আশা করি প্রথম পয়েন্টটা বুঝতে পারলে। কিন্তু ইউরোপের অন্যান্য মহাদেশ এই আবশ্যিক শর্তগুলো সেভাবে পূরণ করতে পারেনি, যার ফলে ইউরোপের অন্যান্য মহাদেশগুলোতে, আমরা যদি ধরি ফ্রান্সের ক্ষেত্রে, আমরা যদি ধরি জার্মানির ক্ষেত্রে, আমরা যদি ধরি বেলজিয়ামের ক্ষেত্রে, এই আবশ্যিক শর্তগুলো একসাথে পূরণ করা সম্ভব হয়নি। তার ফলে আমরা দেখেছি এদের শিল্প বিপ্লব কিন্তু অনেক ধীর গতিতে হয়েছিল, ইংল্যান্ডের অনেক পরে ঘটেছিল। ওই সমস্ত দেশে তখনও সামন্ততন্ত্রের প্রভাবে কৃষি এবং কুটির শিল্প ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল,
যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে চেঞ্জ হয়ে গিয়ে শিল্প অর্থনীতিতে রূপান্তর হয়েছিল, যেটা আমি আগে বলছি শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু সেটা এইসব দেশগুলোর ক্ষেত্রে হয়নি। এইসব দেশগুলোর ক্ষেত্রে কিন্তু কৃষি এবং কুটির শিল্প ভিত্তিক অর্থনীতিকেই প্রাধান্য দিয়েছিল সরকার। শিল্পের ক্ষেত্রে সেভাবে সরকার উদ্যোগ নেননি বা নিতে পারেননি, যার ফলে এইসব দেশগুলোতে শিল্প বিপ্লব অপেক্ষাকৃত দেরিতে হয়েছিল। আবার আমরা দেখতে পাই যে ইংল্যান্ডের যে সমস্ত শিল্পপতিরা যারা বিভিন্ন দেশে উপনিবেশ বিস্তার করছেন, তারা তাদের পণ্যগুলোকে খুব সহজেই বিক্রি করে দিতে পারছেন। একটা কারণ হচ্ছে উৎপাদিত পণ্যের গুণমান খুব ভালো, কোয়ালিটি খুব ভালো, এবং দ্বিতীয়ত দামে অপেক্ষাকৃত সস্তা। যার দামটা কম, কোয়ালিটি ভালো, খুব স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো তার জিনিস বেশি বিক্রি হবে। ইংল্যান্ডের কিন্তু এই ব্যাপারটা ছিল। ইংল্যান্ডের উৎপাদিত যে পণ্য তার কদর ছিল সারা বিশ্ব জুড়ে, যে কারণে তোমরা পড়েছো নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করতে গিয়ে নেপোলিয়ান নিজেই বিপদে পড়ে গিয়েছিলেন। তিনি তার নিজের ফরাসি বণিকদের আবার গোপনে লাইসেন্স দিয়েছিলেন যাতে তারা ইংল্যান্ড থেকে মাল আমদানি করতে পারে। অর্থাৎ ইংল্যান্ডের পণ্যের কদর ছিল বিশ্বজোড়া, যার ফলে ইংল্যান্ডের বাজার দখল করতে বা বাজার ধরতে কোনো অসুবিধে হয়নি, যেটা অন্য রাষ্ট্রগুলোর ক্ষেত্রে হয়নি। এছাড়াও বৈজ্ঞানিক আবিষ্কারের দিক থেকে ইংল্যান্ড অনেক এগিয়ে ছিল, যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে হয়নি। ফ্রান্স বা জার্মানি কিছু আবিষ্কার করলেও ইংল্যান্ডের সমকক্ষ তারা কেউ ছিল না। আর যেটা বলা যেতে পারে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের বিকাশের ক্ষেত্রে কখনো পুঁজির অভাব হয়নি। কারণ ইংল্যান্ডের শিল্পপতিরা হয় ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে, নয় ফিনান্স সিস্টেমের মাধ্যমে, নয় শেয়ারের মাধ্যমে তারা বাজার থেকে টাকা তুলে নিতেন, যার ফলে শিল্পের জন্য প্রয়োজনীয় পুঁজির যোগান ইংল্যান্ডে কিন্তু অব্যাহত ছিল, যেটা অন্যান্য দেশে কিন্তু সেভাবে হতে পারেনি। মূলত এই কারণগুলোর জন্যই কিন্তু ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এবং অন্যান্য দেশে অপেক্ষাকৃত পরে শিল্প বিপ্লব হয়েছিল। তাহলে এইটা গেল তোমাদের ইংল্যান্ডের সাথে অন্যান্য দেশের যে শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় ইউরোপীয় মহাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে। আমি তোমাদের আজকে 72 থেকে 77 পাতা অবধি পড়াবো, তার থেকে প্র্যাকটিস সেটের কোশ্চেন দিয়ে দেবো। সেই কোশ্চেনগুলো বাড়িতে আশা করব সিরিয়াসলি তোমরা পড়বে। এখন যেহেতু ক্লাস নিতে পারছি না, স্কুলে গিয়ে সরাসরি ক্লাস নিতে পারছি না, অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে হচ্ছে, একটা অসুবিধে তো হচ্ছেই, বুঝতেই পারো। সত্ত্বেও স্যারেরা আমরা সবাই চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে ভালোভাবে পড়ানো যায়। তোমাদেরকে প্র্যাকটিস সেট আমি দিয়ে দিচ্ছি, সেই প্র্যাকটিস সেট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি আরেকটা ভিডিওর মাধ্যমে বাকি পার্টটা তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ।